আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আপনারা জানেন। তবে ক্যাডম্যান বা একজন বিদেশি আইনজীবী নিয়োগ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে তার একটা মন্তব্য: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা জটিল, তাড়াহুড়া করা যাবে না। এই বিষয়টি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? টবি ক্যাডম্যান। আমি প্রথমত ইসমাইল ভাই, আমি আপনাকে একটা কথা বলি। প্রথমত এই ট্রাইব্যুনালটা নিয়ে আমি আসলে সাধারণত মানে এটা নিয়ে কথা বলার কিছু নাই। এই ট্রাইব্যুনালটাতে প্রথমত যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে এইটার কোনো এখতিয়ার নাই, নাম্বার ওয়ান। বিকজ এই ট্রাইব্যুনালটার আচ্ছা, একটা মূল একটা একটা কমেন্টস একটু একটু আব্দুল হ্যাঁ, নূর হ্যাঁ, হ্যাঁ, নাগরিক আব্দুল টিভি 4 কোটি টাকা মেরে এখানে দিয়েছে। দেখেন, দেখেন, 4 আপনার কোটি কাছে টাকা কি মেরে কোনো দিয়েছে, প্রমাণ না আছে? না, তার থেকে পরিমাণটা বেশি। এবং ইভ্যালিতে আমি আরেকটা কথা বলি, একটার মধ্যে আরেকটা চলে আসে আব্দুল নূর তুষারের ব্যাপারে। আব্দুল নূর তুষার কিন্তু একজন ভয়াবহ লোক। আমি যেটা বলেছি যে গণভবন থেকে চেয়ার চুরি করা, তার ছেলেকে দিয়ে ফুলের টব চুরি করানো, টব। তো আলটিমেটলি যেটা হয়েছে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাগরিক টিভি টাকা চুরি করার পরে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। ইভ্যালি, ইভ্যালির কাছে সে চেয়েছিল একটা পত্রিকা বানাবে, একটা ইভ্যালির জন্য সে সে একটা মিডিয়া বানাবে। এইটা তাকে করা হয়নি বলে মোহাম্মদ রাসেল যখন গ্রেফতার হলো ইভ্যালির, তাকে নিয়ে কি সে নোংরা কথাবার্তা। মোহাম্মদ রাসেলও কিন্তু তার স্কুলের ছোট ভাই। আমরা আচ্ছা, দেখেছি তার র‍্যাথ কি। এই লোকটি খুবই জিঘাংসা পরায়ণ, খুবই জিঘাংসা পরায়ণ। প্রায় ৬০ বছর বয়স্ক একটা লোক, প্রায় 60 ইয়ার্স হতে যাচ্ছে। এই পরিমাণ র‍্যাথ দেখলে তা আপনার মনে হবে যে এই লোকটা এত ঘৃণা নিয়ে, এত নোংরামো নিয়ে কিভাবে ঘুমায়। আমি আসলে তাও আমি আমার নিজের স্ট্যান্ডার্ডটাকে আসলে মানে জলাঞ্জলি দিয়ে বহুত কথা বলে ফেলেছি, আর যেগুলো হয়তো বা আমি পাত্তাও দিতাম না, কিন্তু আজকে আমাকে বলতে হয়েছে। ফলে আমি তাকে নিয়ে আর খুব বেশি কথা বলতে চাই না। ওকে। এই লোকটিকে একটাই কথা আমি শুধু বলতে চাই, এই লোকটির রুচি কোন লেভেলের, সে আমার বাসার ঠিকানা সে ফেসবুকে দিয়ে দিয়েছে। এটা আমার বাবা মা থাকে, নট ইভেন মাই হোম। আমার মা ক্যান্সারে আক্রান্ত, বাবা 84 ইয়ার্স ওল্ড, তার ঠিকানা দিয়ে দিয়েছে ফেসবুকে। আপনি কল্পনা করতে পারেন ভবিষ্যতে আপনার কোরবানির গরু যেরকম আপনার বিক্রি হয়, গাবতলিতে সেও বিক্রি হবে। মানুষ বলবে এই 2 পায়া গরু আসলো কোত্থেকে? তাকে দেখবেন একদিন মানুষই এই চোরকে, গণভবনের চেয়ার চোর, এই চেয়ার চোরকে একদিন মানুষ শাস্তি দিবে। আচ্ছা, আমি ট্রাইব্যুনালের ব্যাপারটা যেটা আপনাকে বলছি, এই ট্রাইব্যুনালটা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ থেকে 10ই জানুয়ারি 1972 সাল পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধগুলো সংঘটিত হয়েছে, আন্তর্জাতিক অপরাধগুলো কি কি? যেমন মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, শান্তির বিরুদ্ধে অপরাধ, টেরোরিজম, এই ব্যাপারগুলোর বিচার করবার জন্য এই ট্রাইব্যুনাল 1973 তে আমাদের সংবিধানের প্রথম সংশোধনী করে এইটার ব্যবস্থা করা হয়েছে। কেমন? প্রথম কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ এই আইনের বলে আনতেই পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যাকে এই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর করা হয়েছে, তিনি ছিলেন ডিফেন্সের প্রধান আইনজীবী। এইটা একটা চূড়ান্ত লেভেলের আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কেমন বলছি? কারণ ট্রাইব্যুনালে এর আগে যেসব বিচারগুলো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে, তাদের বিচার তো এখন অনেকেরই পেন্ডিং। তো উনি তো তাদের বিরুদ্ধে ছিল, এখন তিনি তাদের পক্ষে কিভাবে বিচার করবে? আপনি এইভাবে ব্যাপারগুলো চিন্তা করেন যে আচ্ছা, এতদিন আচ্ছা, তো তিনি আচ্ছা। তাদের বিরুদ্ধে ছিলেন, তিনি বলেছেন যে না এটা মিথ্যা মামলা, এটা তারা করেনি, এগুলোই তো বলেছেন। এখন যখন জি, তিনি জি, জি। সরকারি আইনজীবী হলেন, তখন তাকে তো বলতে হবে যেগুলো সত্যি মামলা। ও, জটিল, 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 আপনি বুঝতে পারছেন? জটিল। আচ্ছা, জি, এরপরে জি, জি। টবি ক্যাডম্যান যেটা বলেছে, টবি ক্যাডম্যান এক্স্যাক্টলি তার কথাটা জানি না। আমি যদি আপনার কথাটাকে ধরি সারসংক্ষেপ, জি। এই ধরনের মামলা সময় সাপেক্ষ। ওরা চাইছে, আমি জানি, মানে আমি আপনাকে কিছু তথ্য দেই। সেখানে আমার বিরুদ্ধে 2টো মামলা হয়েছে, গণহত্যার মামলা হয়েছে। আমি জানি না আপনি হয়তোবা জানেন, অনেকবার বলেছি আমার নামে জানি, 13টা জানি, জানি। হত্যা মামলা হয়েছে, যেটার মধ্যে 2টো হচ্ছে গণহত্যার মামলা, এবং এই ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে 2টো মামলা করা হয়েছে। এখনো পর্যন্ত আমি যদিও সমন পাইনি, আমি জানি না কার্যক্রম কি, কাউকেই কিছু জানতে দেওয়া হচ্ছে না। এই ট্রাইব্যুনালের চার্জ কার বিরুদ্ধে আনা হয়েছে, কাদের বিরুদ্ধে, কি অপরাধ, আমরা কিছুই জানি না। এখানে কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি না। আইনজীবীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে এমন একটা অবস্থায় রাখা হয়েছে যেন মনে হচ্ছে যেন আপনার ওই যে টাকার ভল্ট আছে না, ওই যে জি। ব্যাংকের মধ্যে থাকে ওরকম। কোনো আইনজীবীকে সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে। আপনি জানেন যে ট্রাইব্যুনাল যে চেয়ারম্যান সামথিং মজুমদার, আমি পুরো নামটা বলেছি, কি একটা মজুমদার যেন, সেই লোকের সাথে তাজুলের প্রতি রাতে মিটিং হয়। 24 ঘন্টা সেখানে জামাতিরা কাজ করে, শিবিরের কর্মীরা কাজ করে। ওরা বলছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফাঁসি দিবে, বিচারের আগেই তারা ফাঁসির রায় ঘোষণা করেছে। এগুলো কোনো বিচারও না, এগুলো টিকবেও না। আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, এমনও দিন আসতে পারে যে কোটি কোটি জনতা এই তাজুলকে বাদুর যেমন ঝুলে থাকতে দেখেন না, এই যে হাইকোর্টের সামনে, হাইকোর্টের মাজারের সামনে অনেক বড় বড় আপনার গাছ আছে, লম্বা মেহগনি গাছ আছে, দেখবেন নানান ধরনের গাছ আছে। কে জানে জনতা তাদেরকে ওখানে ঝুলিয়ে রাখতে পারে। আমি এই ভবিষ্যৎ অন্তপক্ষে দেখতে পাই যে তাজুল ঝুলছে, এই যে গাজী তামিম নামে তার একটা সাগরের চেলা আছে, সে ঘুরছে। ট্রাইব্যুনালে যে 3জন জামাতি শিবিরকে বসিয়েছে তারা ঝুলছে। রাস্তায় রাস্তায় জনতা এদেরকে
পিটিয়ে মেরে ফেলবে বলে আমার আমার কাছে অন্ততপক্ষে মনে হয় ক্ষুব্ধ জনতা। ঠিক আছে? সুতরাং এই বিচার কি করলো না করলো ইসমাইল ভাই, এটা নিয়ে আমরা হয়তোবা আইনি ব্যাপার-স্যাপারে যাবো সামনের সময়, আমাদেরকে হয়তোবা বলতে হবে। কিন্তু আমার কাছে অর্থহীন মনে হয়। একটা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি আমি ওকে। আমি জানি না যে আপনি পৃথিবীর কোথায় শুনেছেন যে বিচার প্রক্রিয়ার আগে আপনি রায়টা জানতে পেরেছেন। হ্যাঁ, ব্যাপারটা বাংলাদেশে তাই না? বাংলাদেশে শুনেছি। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ নিঝুম মজুমদার আপনাকে এবং অরুণা আচ্ছা, বিশ্বাস আমি আপনাকে লাস্ট ধন্যবাদ। প্রশ্ন করি নিঝুমকে। জি জি নিঝুম, জি আমরা জি কি, আমরা তো আইনের আশ্রয় আইনের শেল্টার পেতে পারি, রাইট? যেভাবে এই আমাদের, মুহূর্তে আমরা আইনের শেল্টার পেতে পারি না। বাংলাদেশে এখন না না আইন সেটা বলতে বলছি কিছু না, নেই। আমি বলছি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা ভবিষ্যতের কথাই বলছি, অবশ্যই, এখনকার বলছি অবশ্যই, না। অবশ্যই। যারা এটা যেমন ফারুকী এইটা যেমন এইটা সে লিক করেছে, এইটার ব্যাপারে বলেছে। এবং তার 5 জনের নাম তারা কলম দিয়ে ঢেকে রেখেছে, সবার নাম, ফারুকী সবার যদিও ফোন তার নাম্বার সব অস্ট্রেলিয়ার দিয়ে দিয়েছে। ভিসা, তার অস্ট্রেলিয়াতে সে বাড়িঘর করে সেখানে একটা সেটেল অবস্থা করে ফেলেছে। সুযোগ বুঝলেই সে ক্যাপ মাথায় দিয়ে চলে যাবে। তার স্ত্রীকে নিয়ে টুপ করে সেখান থেকে চলে যাবে। তো জানি না সেই সৌভাগ্য আমাদের হবে কিনা। তবে ইয়েস, যারা এটা করেছে, যেমন তার আরেকটা খুবই, আমি একে আমি কখনো চিনিও না, ইমেল হক নামে একজন আছে, যে 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিরাট বড় প্রামাণ্যচিত্র বানিয়েছে। সে তখন বলেছে যে কিভাবে কিভাবে খুনটা করা হয়েছে, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আক্রমণ করা হয়েছে, এই জিনিসগুলো সে কাজ করেছে। এখন সে সম্পূর্ণভাবে 360 ডিগ্রি মন নিয়েছে। সারা দিন রাত সে বলছে যে আমরা যারা দেশের বাইরে থেকে কথা বলি আমাদের বিরুদ্ধে মামলা করবে। হাতি ঘোড়া গেল তল, ইমেল ইমেল বলে কত জল। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে দেশের অবস্থা। আমার মনে হয় এই এতটুকুই জি আমার বলার ছিল আসলে। জি। প্রিয় দর্শক, আমরা এখন ব্যারিস্টার নিঝুম মজুমদারের সাথে কথা বলবো। আপনার কাছে এখন যেটি জানতে চাই, আমাদের দেশে একটা সুখবর, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরে শেষ করে এসেছেন এবং আসার পরেই অনেকে বলা হচ্ছে এবং সেটা নিয়ে দেশবাসী খুব খুশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে এলএনজি আমদানির ব্যাপারে এবং সেটি এই বর্তমান সরকারের একটা সাফল্য এবং সে সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আমরাও সেটাকে, দেশবাসী সেটাকে সাধুবাদ জানিয়েছে। এই চুক্তিটি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে বা আপনি কিছু জানেন? আহ, অনেক ধন্যবাদ। এখানে দুই রকমের মতামত আছে। কেমন? আমার কাছে যেহেতু চুক্তিটি নেই, আমি শুধুমাত্র এই মতামতগুলোর উপরেই আসলে এখনো পর্যন্ত আমার ভাবনা নির্ভর করছে। একটি অংশ দাবি করেছে যে এই ধরনের কোনো চুক্তি হয়নি এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চুক্তিটা যাতে সামনে নিয়ে আসা হোক, কারণ তারা এটাকে একটা বায়বীয় চুক্তি বলছে। এবং বলা হয়েছে যে এটার বেশ কিছু দীর্ঘ ইতিহাসও তারা বর্ণনা করেছেন, যেগুলো আসলে খুবই কনফিউশন তৈরি করেছে। সোজা কথা হচ্ছে যে এই ধরনের কোনো চুক্তি হয়নি, এটা একটা পাবলিককে দেখানোর জন্য যে ট্রাম্পের সাথে সম্পর্কটা ভালো আছে, বা ট্রাম্পের যে আপনার একটা চুক্তি মনে হয় এলএনজি নিয়ে বা এলএনজি। জ্বালানি নিয়ে যে চুক্তিটা আছে তার ম্যানিফেস্টোর অন্যতম। সম্ভবত এটাকে মনে হয় ড্রিল বেবি ড্রিল এই ধরনের কিছু একটা বলা হচ্ছে তার ওই ম্যানিফেস্টোতে ছিল এরকম, যেটা আমি পড়েছি আসলে সেইটার অংশ হিসেবে। আর আরেকটা জায়গাতে যেটা নিয়ে আলোচনা হয়েছে বা হচ্ছে যে যেই দামে আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজিটা কিনবো, কেমন আমাদের আমাদের জ্বালানি, আমাদের যে উৎপাদন শিল্পে ব্যবহার করবার জন্য, বলা হচ্ছে প্রায় $3.5 অতিরিক্ত দিয়ে, মানে এক্সট্রা ওখানে তো কিনা হবে 50 বিলিয়ন বা ট্রিলিয়ন ঘনফুট। আসলে আমি পরিমাণটাও যে আসলে বলবো সেটাও নিশ্চিত নই কত। সেটা বলা হচ্ছে উচ্চ মূল্যে কেনা হয়েছে শুধুমাত্র আমেরিকার এই প্রশাসনকে খুশি করবার জন্য, এটা বলা হচ্ছে। ফলে আপনার দুই ধরনের বিভ্রান্তিকর মূলক কথা হয়েছে। কিন্তু আমি এই দুই রকমের বক্তব্য ছাপিয়ে যে জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্যজনক, যে যখনই জ্বালানি সংক্রান্ত কোনো ধরনের কিছুই করা হয় তখন আমরা দেখি তেল গ্যাস সম্পদ রক্ষা কমিটির যিনি সবার আগেই নিজেকে একজন ধরনের বড় বক্তা বলে মনে করেন, সেই প্রফেসর আনু মোহাম্মদ, সেই আনু মোহাম্মদ কিংবা আপনার তার যে কল্লোল মোস্তফা যারা আছেন, তাদেরকে সবসময় কথা বলতে দেখি আমি। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে তাদেরকে কোনো কথাই বলতে দেখছি না এবং কবরের নীরবতা নেমে এসেছে। বিশেষ করে তেল গ্যাস রক্ষা আন্দোলন কমিটির যেই কয়েকজন ব্যক্তিকে তো আমি মনে পড়েই আমার, যেমন ফিরোজ নামে এক ভদ্রলোকের কথা মনে আছে আমার। তিনি, তাকে দেখলাম যে সংবিধান আপনার সংস্কার কমিটির ভিতরে সে আছে। এই ছাড়াও তাদের বাম দল করে, অর্থাৎ আনু মোহাম্মদের পার্টি করে, আনু মোহাম্মদের তেল গ্যাস রক্ষা কমিটির অনেককেই আমি সরকারের বিভিন্ন রকমের সংস্কার কমিটিতে দেখেছি। ফলে একটা চরম রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তো এই ইন্টারেস্টের পক্ষে যেটা হয়েছে যে আমরা এই চুক্তি সম্পর্কে কিছু জানি না। এই আশিক নামে যে ভদ্রলোক আপনার বিনিয়োগ বোর্ডের মনে হয় সিইও তিনি আছেন, তা বলা হচ্ছে যে এই সরকার বিনিয়োগটা 71% বিডা ড্রপ বিডা করেছে। বিডা বিডা। মানে বিদেশি বিনিয়োগ 71% পর্যন্ত ড্রপ করেছে। এরকম একটা বাস্তবতাতে তারা চড়া দামে আপনার এলএনজি কিনছে, সেইটারও আপনার সেই ক্ষোভেরও কোনো জবাব দিচ্ছে না। আরেকটা কোয়ার্টার থেকে বলা হচ্ছে এই ধরনের কোনো চুক্তিই হয়নি বা এই ধরনের কোনো চুক্তির অস্তিত্ব নেই, এটা আই ওয়াশ, সেটারও জবাব দিচ্ছে না। পুরো ব্যাপারটাই আচ্ছা, বিভ্রান্তিকর।
আচ্ছা, এখানে আমি সমকাল পত্রিকা একজন আমাকে পাঠিয়েছে, সেটি হচ্ছে যে এটা পেট্রো বাংলা চুক্তি করার কথা, সেখানে বিডার চেয়ারম্যান বা বেসবা চেয়ারম্যান কখনো সেই চুক্তিটি করতে পারেন না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটি সেটি সমকাল পত্রিকায় পড়েছে, সেটি হচ্ছে যে পেট্রো বাংলার পক্ষ থেকে এটির সমালোচনা করা হয়েছে এবং পেট্রো বাংলাকে ডিঙিয়ে কিভাবে চুক্তিটি করলেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে যার সাথে চুক্তি করা হয়েছে তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি। সেই কোম্পানিটি এখনো 2021 সাল বা 23 সাল থেকে কাজ শুরু করেছে, এখনো প্রস্তুতি তারা নেই। তাদের ফ্যাক্টরি তৈরি করেননি। কিভাবে কখন তাদের ফ্যাক্টরি নির্মাণ কাজ শেষ হবে তাদের সাথে আমাদের এই বিডার চেয়ারম্যান চুক্তি স্বাক্ষর করলেন, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পেট্রো বাংলার সাথে। যাই হোক, আমরা জানি না এটা কি হয়, তবে অনেকে দেখছেন যে এটা সরকারের একটা সাফল্য বর্তমান সরকারের সাথে, আসলে তা না। অরুণা বিশ্বাস, এবং এখন আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে সম্প্রতি আমরা একটা জিনিস দেখেছি, চিত্রনায়িকা পরিমণি তার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, পত্রিকায়ও সেটি ছাপা হয়েছে, যে তিনি স্বাধীনতা উপলব্ধি করছেন না, স্বাধীনভাবে কথা বলতে পারছেন না, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এবং শিল্পীদের ব্যাপারে এইরকম কেন, এরকম টাঙ্গাইলে তার একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটি বানচাল হয়ে গেছে। সেই ক্ষেত্রে তার পরদিনই পরিবর্তে গ্রেপ্তারের একটা পরোয়ানা জারি হয়েছে, এখন জামিনে আছেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এখন কি চলচ্চিত্রে অভিনয় করা বা চলচ্চিত্র শিল্পী বা নাট্যশিল্পীদের কাজ করার কোনো সুযোগ নেই? আহ, আমরা তো প্রথম দিকে দেখছিলাম যে এত নোবেল লরিয়েট এসছেন, উনি বলেছেন ফ্রিডম অফ স্পিচ উনি সবাইকে দিয়েছেন, সবাই কথা বলতে পারবে, প্রাণ খুলে কথা বলুন। বাট এটাও যে প্রাণ খুলে কথা বলতে পারবে না, এটা যে ওনার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, এটা তো আমরা আসলে বুঝতে পারি। যার জন্য শুধু পরিমণি না, অনেকেই যারা শিল্পীরা গেছে, এরকম অনেক শিল্পী আসলে মবের শিকার হয়েছে। তো আসলে কোথাও তো এই আমাদের ফ্যাসিজমের বাইরে আমি দেখছি না। তো প্রথম আলোর একটা সংবাদ দেখলাম, সেটা হচ্ছে যে 1498 হিন্দু পরিবার আক্রমণ হয়েছে। এখানে আমি এটা বলতে চাই, কারণ আমি একজন সনাতন ধর্মের মানুষ, আমি একজন সচেতন নাগরিক, কিন্তু প্রতিবারই বলা হচ্ছে এটা হয় নাই হয় নাই, কিন্তু এটা তো প্রথম আলোর সংবাদ, এটা সত্যি, এটা দেখলাম। আর ধরেন এই যে আপনাদের কি খোদাই মাজার মাদ্রাসা, মাজার 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 বাজার, হ্যাঁ। সব জায়গায় তো আক্রমণ হচ্ছে, ধরেন গানের ক্ষেত্রে। তারপরে পাকিস্তানি শিল্পীকে নিয়ে এসে প্রচুর টাকা দেওয়া হলো, প্রায় 3.5 কোটি 4 কোটি বা এরকম, এবং প্রতিবারই আন্দোলন। কিন্তু এই যে এখন ফোক ফেস্ট তো হচ্ছে না, ওটা বন্ধ হয়ে গেছে। তো শিল্পীরা যারা আসলে কিছুটা ধরেন ভেবেছিল যে আহ, দেশ যখন আবার নতুন করে, মানে নতুন মানে ওরা যেটা স্বাধীন। চাচ্ছিল আর কি, নতুন করে গঠন হবে, ওরা বোধহয় দেদারসে হলিউডের মতো ওরা কাজ করতে পারবে, যেখানে সেখানে যেতে পারবে, যে কোনো ধরনের পোশাক টোশাক করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি সেটা তো হচ্ছে না, হচ্ছে না মানে হবে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা আরো ভয়ঙ্কর হবে। এবং আমরা শুনেছি, এরা বলেছে একটি শিশুও বাদ যাবে না, মানে একটি শিল্পীও বাদ যাবে না, তো এরকম অবস্থা হবে আর কি। সো ওরা জানে যে আম, কাদের দ্বারা এই সোসাইটি আলোকিত হচ্ছে, সেই আলোকিত মানুষগুলোকেই ওরা আসলে ধরে ধরে আহ ধ্বংস করার চেষ্টা করবে। ধরেন পরিমণির তো একটা বিশাল আহ পরিচিতি আছে, সবাই তাকে পছন্দ করে, বা আরো যারা গেছে তারাও অনেক পরিচিত। আমার মনে হয় এগুলো কিন্তু আহ এগুলো হচ্ছে আপনার ওয়ার্নিং। সো ওয়ার্নিং বলবো, অ্যালার্মিং বলবো। তো প্রথমে তো সমস্ত শিল্পীদেরকে সে নিয়ে গেছে এবং তাদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলিয়েছে। রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকে স্পিচ দিয়েছে। আমার কথা কি ভাই, নিঝুম, যারা এই কথাগুলো বললো তারা কেউ পড়াশোনা করে না? কেউ পড়াশোনা করে না। তারা কি কেউ দেখে না যে আসলে কেন উনি, এবং আশ্চর্য বিষয়, যাদের সাথে ধরেন আমি একই সাথে বসে খেয়েছি, একই সাথে ঘুমিয়েছি, বা আমার তাদের সমস্ত সমস্যায় আমি দৌড়ে গেছি, তারাই দেখি যে আমার বিরুদ্ধে অনেক জোরে জোরে কথা বলছে। আমি এটা বুঝি নাই কেন। এবং সাংবাদিক কিছু আছে, আমাকে বারবারই এক সাংবাদিক বলছে আপনি বলেন, আপনি বলেন। আসলে আমি যখন এই ঘটনাটা ঘটেছে, আমি তো আসলে কেমন জানি একটা, মানে ট্রমা, মানে আমার শরীরে মনে হয় রক্ত নাই, আমার কেউ নাই। তো আমি কেমন জানি একটা, মানে 3 মাস 4 মাস আমি আসলে, আমি এখনো কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে আমার কষ্ট হয়, বা আমার মা আছে এখানে, আমার ভাই আছে, আমার সন্তান আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমার কি জানি নাই, আমি জীবনে এত অপরাধ করতে পারি আমি, এটা আমার ভাবনার মধ্যে নাই। কিন্তু আমাকে সেই অপরাধীটা সে খুব সুনিপুণ ভাবে তারা বানিয়ে দিয়েছে। এইটার ফিল জন্য করতে আসলে আমি এমনকি বিচার আপনাকে চাই, আমি বিচার চাই ভাই। হ্যাঁ, ওকে। আপনাকে এইটা যে এইটাকে অপরাধ হিসেবে একটা অনুভব করার জন্য যে ওরা একটা সাকসেসফুল। মানে এইটাকে আপনি মনে করেন যে আপনি অপরাধী, হ্যাঁ, অথচ পুরো যুক্তির পুরো ব্যাপারটা, এই আলো আসবে পুরো ব্যাপারটা কিভাবে মানে মিডিয়া জগৎ থেকে শুরু করে সারা বাংলাদেশে কিভাবে প্রচার করা হচ্ছে। আমি বারবারই বলেছি যে কোনো দুর্বৃত্ত যদি কোনো মুমূর্ষু রোগী যারা যেখানে থাকে সেই হসপিটালে অ্যাটাক করে, একজন সুস্থ মানুষ কি বলবে প্রতিহত করবার জন্য? একজন সুস্থ মানুষ কি বলবে আমি জল এটা কামান ব্যবহার বিশ্বাস করার করি জন্য, যে আসলে ভাঙা পুলিশ যাতে সেখানে ঠেকায় সেটার জন্য? তো একজন শিল্পী
তিনি তো বাঁচেন মানুষের মধ্যে, হ্যাঁ তিনি তো বাঁচেন সহমর্মিতাতে, দেশের মানুষের কল্যাণে বাঁচেন। যেইখানে তারা আজীবন তাদের প্রোগ্রাম হলো সেই বিটিভি ভবনে, যেই জায়গা থেকে তারা উঠে এসেছেন, মানে যেটার অংশ তারা হ্যাঁ হিস্সা হ্যাঁ বলি আমরা একটাকে, তারা সেখানে যাবেন না দেখতে? আর ইসমাইল সেটাকে ভাই পুরো আপনি তো জানেন, সেটা পুরোকে ছাই করে দেওয়া হয়েছে। ইসমাইল হ্যাঁ ভাই, আপনি নিজেও তো একটা প্রোগ্রাম করতেন। আপনি তো প্রোগ্রাম জি করেন, আপনি তো জি আমাদেরই জি অংশ, জি আপনি তো জানেন স্মাইল যে স্মাইল শো করতেন শিল্পীরা, আপনি। আমাদের শিল্পীরা, যে শিল্পীগুলো আমরা বিটিভিতে গেছি, সেই সব শিল্পীদের অবদান তো আপনি জানেন। আসলে আমরা অবশ্যই। কয় টাকা নিয়ে কাজ করি আমাকে বলেন তো? আমরা কয় টাকা পাই? আমরা মানুষের ভালোবাসা পাই, এই যে মানে এই যে অগণিত আপনি ভালোবাসা পাই। এই যে আপনি বলছেন কয় টাকা নিয়ে কাজ, এই যে এই ব্যাপারগুলোই হুম হচ্ছে যে মৌলবাদীরা মনে করে যে আপনি মনে হয় অনেক টাকা পেয়েছেন, আপনি সরকারের কাছ থেকে প্রচুর পেয়েছেন। যেমন আমি তুষারের কথা বললাম, সে মনে করে যে আওয়ামী লীগ থেকে আমি অনেক টাকা পেয়ে আওয়ামী লীগের পক্ষে বলছি। আমরা যারা জয় বাংলাকে ধারণ করি, বঙ্গবন্ধুকে ধারণ করি, মুক্তিযুদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিরিটকে ধারণ করি, তার রাজনীতিকে ধারণ করি, সেগুলো তো ধরেন আপনাকে কখনো শিখিয়ে দিতে হয় না যে তোমার নামে প্রোপাগান্ডা এসছে, আপনার নামে প্রোপাগান্ডা এসছে, এই কথাটা বলা হয়েছে, এটাকে ডিফেন্ড করতে হবে। প্রত্যেকটা মানুষ খুবই মৌলিক, নিজের মতো করে জি নিজের বুদ্ধি বিবেচনাতে সে কথাবার্তা বলবে। আলটিমেটলি জি আপনি এই যে এইখানে যে মন্তব্যগুলো এসেছে, একজন বলছেন হুম, যে গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ গড়ে ৩১৩ জন মানুষকে খুন করা হচ্ছে প্রতিদিন। হ্যাঁ আমাদের এই দেশটা যাচ্ছে কোথায়? ইস বেক্সিমকো যারা আপনার কর্মচারীরা আছে, তারা তাদের চাকরি চলে যাচ্ছে। ৪০,০০০ ৪৫,০০০ কর্মীরা রাস্তায় নেমে এসেছে, তাদের চাকরি নেই। আপনার রাস্তাতে রিক্সাওয়ালারা বলছে যে ২০০-৩০০ টাকা রোজগার হয়। আচ্ছা, এই সময়ে এরকম একটা মুদ্রাস্ফীতির সময় ২০০-৩০০ টাকা রোজগার দিয়ে ও তো মনে হয় একটা এক মুঠ চালও কিনতে পারবে না, লেট অ্যালোন তার অন্য সবকিছু। মানুষ বাঁচবে কিভাবে? এটা তো একটা দুর্ভিক্ষের দিকে আমরা ক্রমাগতভাবে হেঁটে চলছি। এই জিনিসগুলো নিয়ে ভ্রুক্ষেপ নেই, এই জিনিসগুলো নিয়ে কোনো কথা নেই। আমার বেকারদের চাকুরি দেওয়া নিয়ে কথাবার্তা নেই। আমার ফরেন পলিসি কি হবে সেটা নিয়ে কোনো কথা নেই। আমার অর্থনীতি ডুবে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই। আপনার এই যে যাদের চাকরি চলে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই। আমার দ্রব্যমূল্য, আপনি আমাকে এটা জবাব দিতে পারবেন যে ডিপসিতে যে হুম, সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা টিভিতে গিয়ে বলছে, আপনার যে শফিকুল আলম প্রেস সচিব, এই কথিত প্রেস সচিব, সে প্রত্যেকে ধমক দিচ্ছে। আমি আমি আমার ফার্স্ট হ্যান্ড আইডিয়া আছে, আমার বিরুদ্ধে রিপোর্ট করবার জন্য এক ভদ্রলোক এসে আমাকে বলছে যে ভাই, আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার বিরুদ্ধে রিপোর্টের জন্য আমার শফিকুল আলমের থেকে নির্দেশ এসেছে, প্রেস সচিবের কাছ থেকে, ভাই ভবিষ্যতে কখনো আমার উপরে কোনো প্রতিশোধ নিয়েন না। আমি হাসি ছাড়া আর কি বলবো বলেন? সুতরাং এগুলোর দিকে ভ্রুক্ষেপ নেই। তারা আছে কি নিয়ে? যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই করেছে সেই করেছে, সারাটা দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে বিষেধাগার। একজন মানুষ দাবি করছে ভাতের, তাকে বলছে আওয়ামী লীগ। একজন মানুষ বলছে ব্যাটারি চালিত রিক্সা, বলছে রিক্সা লীগ। আনসার তার কষ্টের কথা বলছে, বলছে আনসার লীগ। মানে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভূত দেখা, ছাত্রলীগের ভূত দেখা। ওরা মনে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ফুদি নাম, আর বাংলাদেশ আওয়ামী লীগ উড়ে গেল। আমি তো মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এখন মজা দেখছে বসে বসে। আমরা ধন্যবাদ ধন্যবাদ। নীরবতাই যে কি ভয়ঙ্কর হতে পারে, কি শক্তিশালী হতে পারে, আমরা এগুলো দেখেছি। তবে আজকে আমাকে বেশি কথা বলতে হচ্ছে না, আজকে আপনারা দুজনই ভালো কথা বলছেন। আমরা দর্শকদের কিছু না কমেন্টস না, একটু নিয়ে নিঝুম নিই। অনেক ভালো কথা বলে, তো শুনতে ইচ্ছে করে না আসলে। না না, ঠিক আছে। আহসান হাবিব, প্রিয় বাংলা, প্রিয় গ্রাম বাংলা, রাজাকার নাম পরিবর্তন করে নতুন কোনো নাম আবিষ্কার করতে হবে। খুব ধন্যবাদ সুন্দর আপনাকে। কথা বলছে। এরপরে আমরা কমেন্টস গুলো একটু পড়ি। হাইওয়ে, তিনি বলছেন অসভ্য ও বর্বর জাতিতে পরিণত হয়েছে আমরা বাংলাদেশিরা বর্তমানে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি বলছেন রনি কি করে বিজিবিকে গুলি করার নির্দেশ দেয়। ধন্যবাদ আপনাকে। এস কে হোসেন লিখেছেন বাংলাদেশ যে 50 বছর পিছিয়ে গেল, এর থেকে পরিত্রাণের উপায় কি। ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছেন সজীব ওয়াজেদ জয় ফ্যান্স, প্রিয় নিঝুম ভাই ও অরুণা দিদির প্রতি শ্রদ্ধা, সংগ্রামী সালাম ও মুজিবীয় শুভেচ্ছা। ধন্যবাদ। প্রদীপ রয়, আমার প্রিয় মানুষ নিঝুম দাদা, আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেক্সট মোহাম্মদ নুরু সাফা, তিনি লিখেছেন আমাদের ছোটবেলায় বাংলা ছায়াছবির জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা আরো আব্দুর রহমান সিয়াম, তিনি বলছেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নতুন ফন্দি আঁটতেছে। ধন্যবাদ আপনাকে। খন্দকার ইলিয়াস, সরকার নামানো সহজ, দেশ পরিচালনা কঠিন। ধন্যবাদ খন্দকার ইলিয়াস। নিঝুম ভাই, এই মুহূর্তে ঢাকা কলেজে চরম উত্তেজনা। আচ্ছা, ধন্যবাদ। আবু সাইদ, অনেকদিন পর অরুণা বিশ্বাসকে দেখে ভালো লাগছে, কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। নেক্সট সেলিম রেজা, তিনি বলছেন আগামী 30 বছর ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে। এস কে হোসেন, আমার মনে হয় দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছি। দুই একটা কমেন্টস নিয়ে নিই, আবার আমরা আলোচনায় আসবো। প্রকৃতি, তিনি লিখেছেন হেফাজত মাদ্রাসা ও ওয়াজিদের তোয়াজ করেছিল জননেত্রী শেখ হাসিনা, আর কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে সুযোগ দিয়ে দেশটা ধ্বংস করেছে। নেত্রীকে অনেকে সজাগ করেছিলেন কিন্তু শোনেননি। ধন্যবাদ আপনাকে।
হাসিবুল হাসান, আহা বাক স্বাধীনতা, 54 বছরের ইতিহাসে ইউনূসের চেয়ে ভয়ঙ্কর মাফিয়া জাতি দেখে নাই। ধন্যবাদ মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আমরা এটা নিয়ে অরুণা দিদি, আপনার কোনো বক্তব্য আছে? এই যে কিছু কমেন্টস পড়েছি, অনেকে অনেক কথা বলেছেন, আপনি কোনো মন্তব্য যদি করতে চান অথবা স্পেসিফিক, আপনাকে আমি একটা প্রশ্ন করবো, সেটি হচ্ছে চলচ্চিত্র এখন কিভাবে চলছে, চলচ্চিত্র আদৌ হবে কিনা, আর আগামীতে নির্মিত হবে কিনা, সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা, প্লিজ। আসলে চলচ্চিত্র কোনো ভবিষ্যৎ আমি দেখি না। অন্তত আমি তো আসলে অনেক মানে ছবি, ধরেন সুস্থ ধারার যে ছবি দেখে আমরা বড় হয়েছি, ধরেন নারায়ণ ঘোষ, মিতা বলেন, বা দিলীপ বিশ্বাস বলেন, বা সুভাষ দত্ত বলেন, চাষী নজরুল ইসলাম বলেন, কামাল আহমেদ বলেন, তারপরে আমার সবার সাথে কাজ করবা শিবলি সাদিক বলেন, নায়করাজ রাজদাক বলেন, যাদের কথাই বলেন, তারা আসলে চলচ্চিত্র মানেটা কি, মানে আমি আমার জীবনটাকে আমি পর্দায় যেভাবে দেখতে চাই, রঙিন জীবনকে, সেটাই তো চলচ্চিত্র। সেই চলচ্চিত্র কিন্তু এরা পারবে না বলেই কিন্তু এদের প্রয়োজন হয় একটা লিটনের ফ্ল্যাট, বুঝতে পারছেন? লিটনের ফ্ল্যাটটা খালি আছে, তুমি চলে আসো, কিংবা ভাবির ভাই তো এখন বাইরে গেছে, ভাবির সাথে আমরা প্রেম করব, এরকম। মানে যেটা নিঝুম আগে বলেছে, আমাদের আজকের যে ছেলে মেয়েরা, তারা তো আমাদের সন্তানের মতো, তাদের যে মুখের ভাষা, তাদের যে বাক্য চয়ন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, কখনো কি মনে হয় যে এরা লেখাপড়া জানে, কিংবা এদের কোনো সভ্য কোনো পরিবারে তাদের জন্ম? না হলে একজন মাতৃসম মানুষকে, ধরেন প্রধানমন্ত্রীর কথা বাদই দেন, ধরেন আমাকেও যদি, মানে আমাকেই ধরেন, তারা যে ভাষায় গালিগালাজ করেছে, যে ভাষায় আমাদের মতো আমাদের সহকর্মীদের, ইভেন ধরেন রোকেয়া প্রাচী বলেন, বা সোহানা সাবা বলেন, বা এদের আরো অনেকেই ধরেন আমাদের সাথে যারাই ছিল, যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় তারা অসম্মান দেখিয়েছে, সেই ভাষায় কি কথা বলা সম্ভব? আমার যদি একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে পছন্দ নাও হয়, অনেক সময় নাই হতে পারে, তাকে যদি আমি, হয়তো তাকে আমি সালাম দেব বা প্রণাম করব, কিন্তু সেটা হয়তো আমি মন খারাপ করেই করব, কিন্তু অশ্রদ্ধা করতে পারবো না, কারণ সেই শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পাই। তো চলচ্চিত্রে আমি যখন প্রথম এসেছি, নায়করাজ রাজ্জাকের হাত ধরে এসেছি, বাপ্পা হচ্ছে আমার সহকর্মী ছিলেন, মানে আমরা একসাথে কাজ করেছি। তো রাজ্জাক কাকু আমাকে প্রথম শিখিয়েছেন যে তুমি প্রথমে সবাইকে প্রণাম করো, ক্যামেরাকে করো, তারপরে সবাইকে করো। এটা তো আমি আমার স্কুল থেকে শিখেছি, আমার বাবা মার কাছ থেকে শিখেছি। তো আমি না এই শ্রদ্ধাবোধটা, মানে রাজ্জাক কাকু শিখিয়েছেন এবং সবাই আমাকে তাই শিখিয়েছেন। আমি আজ পর্যন্ত কোনো সিনিয়রের সাথে বেয়াদবি করিনি, হয়তো আমার পছন্দ না, অ্যাভয়েড করেছি, কিন্তু অসম্মানিত করিনি। কিন্তু আমাদের এখনকার জুনিয়ররা যা খুশি তাই বলতে পারে, যা খুশি তাই করতে পারে, এবং একটু ভাইরাল হওয়ার জন্য, অরুণা বিশ্বাসকে বললে তো আমি ভাইরাল হতে পারি, মানে অনবরত সে ভাইরাল হওয়ার জন্য যা মুখে আসে তাই বলছে। এবং যারা আমাদের সম্পর্কে জানে না বা বোঝে না, পড়াশোনা নাই, ধারণা নাই, তারা মনে করতেছে যে আমি বোধহয়, ওই যে আমার ভাই কালকে একটা শব্দ বললো যে আমরা তো খালপাড় থেকে উঠে আসি না, খালপাড়। আমি আবার জিজ্ঞেস করছি যে খালপাড়টা কি, তো বলে যে আবু, খালপাড় আছে না, যে খালপাড় থেকে হ্যাঁ, উঠে আসছে। তো আমরা তো হ্যাঁ, খালপাড়, আমাদের হাইটটা এত উপরে, ওরা আমাদেরকে টেনে 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 ওদের নিচে নামাতে চায়। এখন আমাদের ইন্ডাস্ট্রিটা অনেকটা ওইরকমই হয়ে গেছে, আমি সবাইকে হয়ে বলছি গেছে। না, হ্যাঁ, মানে জি, ওইরকমই, যার জন্য জি। আমাকে ওরা ছোট করতে পারলে বা একজন লুৎফর সিনিয়র। নাহার, আপু লুৎফর নাহার লিটনের ফ্ল্যাটের ট্রেন্ড চালু করছে, এটা জেনারেশন নষ্ট করেছে। ফিসফিস করে কথা বলা, আইসি খাইসি জেনারেশন। নিজুমদার, আপনি যেটা বললেন, তৈরি করছে অনেকে, অনেক ওনারা প্রতিবাদ বোঝে। বা কথা হয়েছিল, কিন্তু টোকাইটার কিছু হয়নি, এখন আন্তর্জাতিক পরিচালক হয়েছে। ধন্যবাদ আপনাকে লুৎফর নাহার। আচ্ছা, আমরা নেক্সট কমেন্টস আমরা দেখতে চাই। আসলে আপনি কি নিজুম, আমাদের দর্শকরা, দেখুন, আমি একটা ব্যাপারে একটু মনে আমি হয় একটা শেষ করি, আমার শেষ করি জি একটু জি জি নিঝুম। জি জি, জি আমি বলছি যে আমরা অনেক সময় দর্শকদেরকে বলি, অনেক শিক্ষিত দর্শক আছেন, ওনারা চুপ করে থাকেন, কারণ ওনারা আগে আমাদেরকে বলতেন এই শব্দটা আপনি এইভাবে বললে ভালো হবে। ইভেন আমাদেরকে, আমাদের যে সাংবাদিক সিনিয়র ভাইরা ছিলেন, তারাও কিন্তু বলতেন তুমি এইটা করলে ভালো করতা, এটা করলে ভালো করতা। বা আমাদের সহকর্মী বা আমাদের শ্রদ্ধেয় জন, আমাদের গোলাম মোস্তফা কাকা আমাকে বলছেন ডাবিং এর সময়, অরুণ এদিকে আয়, আমি কি তুই ফুল বলবি না, ফুল ফুল বলবি, তাহলে বাতাসটা আপনার মাইকে যাবে। আপনি নিশ্চয়ই জানেন। জি, জি। তোকে কেন বললাম, তুই দাদার মেয়ে বলে বললাম। এরকম আমরা প্রতিনিয়ত শিখেছি, আমাদের এই সম্মানটা ছিল। কিন্তু এখনকার জুনিয়র, ওরা মনে করে ওটা টাইপ করতে পারে, ওরা বিবিএ না এমবিএ পড়ে, ওরা মনে করে দে নোজ এভরিথিং, উই ডোন্ট নো নাথিং। ওকে, এটা হচ্ছে ওকে। মুশকিল। জি, দেখেন জি, ধন্যবাদ। নজরুলদা, আপনার কাছে আসি, আপনি যুক্ত করবেন, এটার সাথে যুক্ত করবেন যদি যা বলতে চান। তার পাশাপাশি আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পরিমণি ইজ নট এ ম্যাটার। পরিমণি যেতে পারেনি টাঙ্গাইল, সেটা জেনেছি। আপনিও পরিমণির ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন, দুঃখ করেছেন, কিন্তু যেটি হচ্ছে কেন যেতে পারেনি, কারা সেখানে পরিমণিকে যেতে দেয়নি, কি কারণে দেয়নি, এটার আপনি ভবিষ্যৎ কি দেখছেন? এর আগে মেহেজাবিন চৌধুরী যেতে পারেনি,
পরিস্থিতিটা কি সেটি যদি একটু এনালাইসিস করেন। দেখেন এই জায়গাটাতে মানে আমার 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 মনে হয় গভীরভাবে চিন্তা করবার ব্যাপার আছে। দুটো জিনিস। একটা হচ্ছে আপনি যা চোখে দেখছেন ভার্সন আপনি বলতে পারেন। যেমন পরিমণিকে উদ্বোধন করতে দেওয়া হয়নি, মাহজাবিন চৌধুরীকে দেওয়া হয়নি, অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রী আছে দেওয়া হয়নি। এটা হচ্ছে ফ্যাকচুয়াল যা ঘটনা ঘটেছে আপনি বলছেন। কিন্তু আমরা জি কি আসলে এই ফ্যাকচুয়াল ঘটনাগুলোকে বিশ্লেষণ করব, নাকি এটার পেছনের গভীর নির্যাসটুকু আমরা নিব? জি জি সেটাই এই জানতে যে চাই। এই যে পুরো ঘটনাটা হয়েছে আপনার আপনার বা আপনাদের, আমরা এখানে যে তিনজন আছি, এটা কি আসলে আপনার মনে হয় যে গতকালকে একটা মিটিং এ আওয়ামী লীগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবীণ নেতা, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমি তার নামটা বলবো না বিকজ তার অবস্থান সম্পর্কেও আমি জানা দিতে চাই না, তিনি বলছেন যে এই আক্রমণ তো আওয়ামী লীগের উপরে আক্রমণ হয়নি, এই আক্রমণ হয়েছে মুক্ত বুদ্ধির উপর, এই আক্রমণ হয়েছে মুক্তিযুদ্ধের উপর, এই আক্রমণ হয়েছে প্রগতিশীলতার উপরে। আপনি চিন্তা করে দেখেন তো, যে জাস্ট এইভাবে একটু চিন্তা করেন যে আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের উপরে অভিযোগ দিচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তাদের পলিসি অভিযোগ দিচ্ছে, আসলে কি ওই অভিযোগটা ওইখানেই সীমাবদ্ধ ছিল, নাকি আপনি 5 তারিখের পর থেকে দেখলেন যে বঙ্গবন্ধুর মূর্তিকে কি অসম্মান করা হচ্ছে, ভাস্কর্যকে, মুরালকে, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ? আচ্ছা, বঙ্গবন্ধু কি করেছে? আপনি যদি যুক্তির ক্ষেত্রে ধরে নেন বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, ওইভাবে জ্ঞান করেছে, মানে যেটাকে বলা হয় ঐতিহাসিক বা ইতিহাসগত মূর্খতা। বঙ্গবন্ধুকে আপনার একটা পারিবারিক একজন মানুষ বানিয়ে দেওয়া হয়েছে, একজন সারা দেশ যিনি তৈরি করলেন। মুক্তিযোদ্ধারা কি করেছিলেন? মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হয়েছে। আপনার আমাদের 7ই মার্চকে বাতিল করা হয়েছে, 15ই অগস্টের এই নৃশংস হত্যার দিনটিকে শোক দিবস বাতিল করা হয়েছে। তার মানে এই যে পরিমণিকে আজকে উদ্বোধন করতে দেওয়া হয়েছে না, পরিমণিকে নিয়ে আমার অসম্ভব রকমের আহ খারাপ লাগা আছে, যে তাকে আমার মানে আমার কাছে তাকে একটা নাটুকে নারী মনে হয়। তার তেমন পড়াশোনা নেই, অশিক্ষিত, মূর্খ, এবং এই মুশকিলটা হয়েছে এই জায়গাতেই। কেউ আসে আপনার আপনার ভারতেশ্বরী হোমস থেকে, আর কেউ আসে ধরেন পড়ালেখা না করে। যখন আপনার এই দুটো স্ট্যান্ডার্ড থাকে একটা জায়গাতে, কেমন এক দুটো স্ট্যান্ডার্ড যখন থাকে, যখন আপনি যখন উত্তম কুমারের সিনেমা দেখছেন, যখন আপনি এটা দেখে বের হয়ে আসছেন, আপনার চোখ ছলছল করছে, আপনার ডায়লগ ডেলিভারি দেখে আপনার মাথা ঘুরছে, সত্যজিৎ রায় দেখছেন, তখন কি আপনি দেখছেন হিরো আলম নামে এক লোককে, বা আরো উদ্ভট সব জিনিসপত্র, তখন আপনার কাছে মনে হচ্ছে এ কোথায় এলাম? অর্থাৎ এই পুরো আক্রমণ, এই 5ই অগাস্টের পুরো জিনিসটাই হচ্ছে যে এই দেশটাকে একটা মৌলবাদী, একটা ধর্মান্ধ রাষ্ট্র তৈরি করবার পায়তারা। আমি বারবার একটা কথা বলি যে আমরা এত একটা ইনভিজিবল রাষ্ট্রকে ইগনোর করেছি। মানে আমি আর আপনি যখন এই দেশে গত 15 বছর মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসকে আমরা পালন করেছি, সেই সময় আমাদের এই প্যারালালি আরেকটা ইনভিজিবল বা অদৃশ্য রাষ্ট্র ছিল, যারা এই 26শে মার্চকে ঘৃণা করত, 16ই ডিসেম্বরকে ঘৃণা করত, 7ই মার্চকে ঘৃণা করত। তারা মনে করতো যে মুক্তিযোদ্ধারা তথাকথিত, যারা বলতো যে 31 লক্ষ বলবো না, এটাকে আরো কম বললে এটার গুরুত্ব কমবে, যারা বঙ্গবন্ধুকে, এরা আমাদের আশেপাশে নিঃশ্বাস নিঃশ্বাস ফেলতো। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা সেটা বুঝতে পারিনি। ফলে একই রাষ্ট্রে যখন ভাবনার এত চূড়ান্ত বৈপরীত্য, এত দীর্ঘ বৈপরীত্য, আপনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডের ঐতিহাসিক যেই বিষয়াদিগুলো আছে, ওদের যে প্রাইডের যে ব্যাপার আছে, হ্যাঁ, অন্য সমালোচনা থাকতে পারে, রাজা হেনরিকে নিয়ে থাকতে পারে, এলিজাবেথকে নিয়ে থাকতে পারে, নানান ধরনের আলোচনা হতে পারে, কিন্তু সেটা আকাশ আর পাতাল না। সেটা ওই জায়গাতে থেকেই অল্প বিস্তর আলোচনা হতে পারে তর্কের খাতিরে। কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে 2024 সালের 5ই অগস্ট নাকি মূল মুক্তিযুদ্ধ, এটা নাকি আসল বাংলাদেশ। তো এটাই বিভক্ত একটা দেশ, একটা দ্বিধা বিভক্ত একটা দেশ। আমি জানি না, যে আমি তো বলেছি, আমি বারবার বলি যে বাংলাদেশে গৃহযুদ্ধ 5ই অগস্ট থেকে শুরু হয়েছে। আমি বারবার বলি, বিশ্বাস করেন, ওকে আপনারা একদিন বলবেন যে এটা গৃহযুদ্ধ। আপনি এটা পাবেন হচ্ছে সোমালিয়াতে, 500-600 ট্রাইব, আপনি এটা পাবেন রুয়ান্ডাতে। আমাদের দেশটা রুয়ান্ডার দিকে যাচ্ছে, আমি রুয়ান্ডা দেখতে পাই। আপনি ওকে রুয়ান্ডার গণহত্যার ইতিহাস যদি শোনেন, আপনি দেখতে পাবেন যে একটা হেলিকপ্টার ভূপাতিত নিয়ে সেখানে রক্তের বন্যা বয়ে গেছে সামান্য একটা রেডিওর ঘোষণাতে। আপনি রুয়ান্ডার ইতিহাস পড়বেন, বাংলাদেশে এরকম ঘটনাই ঘটেছে। জি, অনেক ধন্যবাদ অরুণা বিশ্বাস। আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ওভারঅল বাংলাদেশের শিল্প সংস্কৃতি এখন কোন দিকে যাচ্ছে? শিল্পীদের মধ্যে যে বিভেদ দেখা দিয়েছে সেটাও আমরা একটু দেখতে পাচ্ছি দৃশ্যমান। শিল্পী সমিতি আছে, চলচ্চিত্রে আছে, নাটকের দলগুলোর মধ্যে আছে, নাট্যগোষ্ঠীর মধ্যে আছে, টেলিভিশন অভিনেতা অভিনেত্রী যারা তাদের অ্যাক্টর্স ইকুইটি আছে, ডিরেক্টরস গিল্ড আছে, সেখানেও এক ধরনের বিভেদ দেখা যাচ্ছে। চলচ্চিত্র, নাটক, শিল্প সংস্কৃতি কোন দিকে? শেষ প্রশ্ন আপনার কাছে।
সেটা হচ্ছে আমাদের মধ্যে তো একটা বিভাজন তৈরি হয়ে গেছে। লাস্ট আপনি দেখলেন যে বাংলা একাডেমির যে পুরস্কারটা, এটা নিয়েও জি। কিন্তু একটা আহ, বিতর্কের সৃষ্টি তো হয়েছে যে পুরস্কার ঘোষণা করার পরে যারা আমাদের শ্রদ্ধেয়জনরা পাচ্ছিলেন তাদের নামটা অলরেডি ঘোষণা বন্ধ করেছেন, এবং সেটা তারা বলছে যে আরো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, কারণ এর পিছনে কিছু কারণ ছিল যে মুজিব বঙ্গবন্ধুর নামে যারা বই লিখেছেন তাদেরকে আদৌ দেওয়া হবে কিনা এগুলো বিবেচনা করবে। তো আসলে আহ সব জায়গায় আসলে থাবা চলছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা কাউকে বলে তো আসলে ঠিক করতে পারবো না। আমরা বলে কাউকে, কারণ যারা অভিনয় করতে আসে, যারা গান গাইতে আসে, যারা অভিনয় মানে ধরেন শিল্প সাহিত্যের সাথে জড়িত বা সৃষ্টিশীল কাজের সাথে যারা জড়িত, নিজেদের যদি তারা যদি বোধ সম্পন্ন মানুষ না হয়, তাদেরকে আপনি জোর করে আপনার দিকে টানতে পারবেন না, বা আপনি সুস্থ ধারার দিকে টানতে পারবেন না। তাদের বোধ হতে হবে যে তারা কথা বললে সেই কথাগুলো সমাজে আলোড়িত হবে, উচ্চারিত হবে। তাহলে হয়তোবা আমাদের শিল্পীরা আমরা এক হতে পারবো। আমাদের শিল্পীদের পাশে শিল্পীদেরকে দাঁড়াতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে যে আসলে কারা আমাদের ভালো চায়, কারা ভালো চায় না। যতদিন পর্যন্ত আমরা না বুঝবো ততদিন এই বিভাজন থাকবেই, এবং এই এখানে বিভাজন একটা দূর কথা আমি করবার। বলি, সরি, আপনি যে বলছেন যে শিল্পীদের পাশে শিল্পীরা দাঁড়াবে, আপনি কি ভবিষ্যতে কখনো আপনার রুচি হবে তিশার পাশে দাঁড়াতে, বাঁধনের পাশে দাঁড়াতে? মানে না, আমি আপনি আমি আপনি কারণ পারবেন কি? মানে আপনার স্ট্যান্ডার্ডের সাথে, বা যারা মুক্ত বুদ্ধি মুক্তিযুদ্ধ, সুতরাং আমার কাছে মনে হয় এই বিভাজনটাও স্পষ্ট করা খুবই জরুরি না, যে অবশ্যই। মানে আপনি আপনি কি আসলেই আপনার, আমি জানি না, আমি আপনাকে যতটুকু বুঝি, আপনি কি আসলেই পারবেন তিশা, বাঁধন, মম, এই যে যাদেরকে দেখেছি যে নোংরামো করতে, তারপরে হচ্ছে যে আরো অনেককেই দেখি, আমি এদেরকে কখনো চিনিও না। বান্না নামে একটা ছেলেকে দেখেছি, মানে বিহারি জাতিগোষ্ঠী থেকে এসেছে, আমি ওকে কখনো জানিও না এই ছেলেটি কে, এ নাকি আমি শিল্পী, আমি এনাকে অনেক ওকে বড় কখনো নাটক নাম বানিয়েছে। শুনি নাই, চিন্তামও না। তাও আমি কোথায় কানাডায় ঢোকার পরে আমি ওর নামটা একজন আমাকে জানলাম। বললো যে তারা পাকিস্তান থেকে এসেছে, তার বাবা মা পাকিস্তানে, যাই হোক সেটা আলাদা বিষয়, কিন্তু আমার ওইটাই কথা তো, হচ্ছে যে আমরা মানে ঐক্যমত্যের ডাক দেন, আমার মনে হয় খুব স্পষ্ট আনফরচুনেটলি করে বলেন যে আনফরচুনেট প্রগতি কি। আমাদের জন্য যে আমরা, এরা যে মানে ওদেরকে ঢেকে রেখেছিল আমাদের মধ্যে, এটা আমরা আসলে বুঝতে পারি নাই। আমরা তো দেখো এখনো কিন্তু বলছি যে আমাদের শিল্পীদের এক হতে হবে, কিন্তু এটা ভালো হয়েছে, একদিকে আমরা চিনতে পেরেছি যে আসলে কারা আমাদের এবং কারা আমাদের না, আমরা চিহ্নিত করতে পেরেছি। আমার কথা হচ্ছে অনেকে তো ভুলও করে, স্খলন কিন্তু হয়, অনেকেরই হয়। তারা যদি বুঝতে পারে, যেমন আজকে পরিমণি তো লিখেছে স্বাধীনভাবে কথা বলতে চাওয়াটা তো আর অপরাধ না, তখন সে যখন বলতে পেরেছে কথা, তার মানে এটা অনেকেরই মনের কথা, শুধু ওর একার কথা না, তাই না? তো আমরা জি, হ্যাঁ, অবশ্যই আমি ডিসাইড করবো আমি কার সাথে মিশবো বা কার সাথে মিশবো না, কিন্তু কেউ যদি জি, বুঝতে পারে যে আমি ভুল করেছি, আমি আসতে চাই, তো তারা যদি জি, আসতে চায় আসুক। তাই বলে যে যারা চিহ্নিত দাগি আসামি, তাদের ব্যাপারটা তো অবশ্যই ভাবনার বিষয় আছে, অবশ্যই। জি, ধন্যবাদ।